আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি গতকাল একটা আলোচনায় আপনাদেরকে বলেছিলাম, যে আলোচনায় ওই যে আওয়ামী লীগ বিরোধী শিবিরের প্রচারণার জায়গা থেকে বলা হয়েছিল, এবং সেটা থেকে আমরা পিক করেছিলাম যে 26শে মার্চ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসস্থান ধানমন্ডি 32 নম্বরে শ্রদ্ধা জানাতে যেতে পারেন। এবং এটাও বলেছিলাম যে স্বাধীনতা এবং স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক সুতায় বাঁধা। সে আলোচনায় আমি আপনাদেরকে বলেছি যে যতই বাধা দেওয়া হবে, যত রকম বাধা, এবং গত 2 বছর ধরে যত রকম বাধা দেওয়া হচ্ছে, কোনো না কোনো ভাবে একজন দুইজন হাজারো লক্ষ জনের প্রতিনিধি হিসেবে 32 নম্বরে তারা শুভেচ্ছা জানিয়ে যাচ্ছে। এতে কোনো কোনো যে ছেদ পড়ছে তা কিন্তু না, কেউ না কেউ কোনো না কোনো ভাবে 32 নম্বরের দিকে যাচ্ছে। কোন রূপে একজন রিক্সাওয়ালা, সেই রূপ এই পেশার রূপ, একজন সাধারণ গৃহিণী, একজন শিক্ষক, একজন ছাত্র, কেউ না কেউ 32 নম্বর মুখী হচ্ছে সেই দিবসগুলো ধরে, এবং এই কণ্ঠগুলো লাখো মানুষের প্রতিনিধিত্ব করে। আপনি চিন্তা করতে পারেন, 200-250 কিলোমিটার রাস্তা চালিয়ে সে এসছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি দেখতে, এবং সে এসে বাধার মুখে পড়ছে, বাড়ি 32 নম্বর পর্যন্ত যেতে পারবে না। সেখানে পুলিশ বলছে যে এখানে যাওয়া যাবে না, সরকারের নিষেধ আছে, আপনি পার্কে যেতে পারেন কিন্তু 32 নম্বরে যেতে পারবেন না। সাংঘাতিক সিকিউরিটি না? প্রতিষ্ঠানের সামনের রাস্তা দিয়ে আমি এর মধ্যে গিয়েছি, রিক্সায় করে প্রয়োজনে যাওয়া আসার পথে গিয়েছি, সেরকম কোনো বাধার মুখে পড়িনি। রাস্তার সামনে দিয়ে যাওয়া আসা, বাড়ির সামনে দিয়ে যাওয়া আসা করা যায়। এক ঝলক দেখলে করে যায় ঘা লাগে, ঠিক ভালোভাবে দেখতে ইচ্ছা করে না। সেদিনও দেখলাম এক উশৃঙ্খল ছেলে সেখানে তার প্রাকৃতিক কার্য সারার জন্য দাঁড়াচ্ছে। একজন টানতেছে, বললো যে তুই যাইস না, এখানে প্রস্রাব করিস না। আরেকজন বললো না একটু করে যাই। এরকম নানান রকম দৃশ্য ওখানে দেখতে হয়, তাই আমরা খুব একটা চোখ ফিরাই না। কিন্তু এই 32 নম্বর 7ই মার্চে যেমন হয়েছে, আওয়ামী লীগের লোকজন ফুল দিতে গিয়ে দিতে পারেনি। আচ্ছা, নয়, সেটা আওয়ামী লীগের প্রোগ্রাম ছিল। কিন্তু এখন এই যে ছেলে 2 চাকার উপর দিয়ে 200-250 মাইল পার হয়ে চলে এসছে, এইরকম শ্রদ্ধা, সম্মান, আবেগ, ভালোবাসা, এগুলো কি ঠেকানো যাবে কোনোদিন? এগুলো ঠেকানোর কোনো উপায় আছে এই পৃথিবীতে? কিছু কিছু মানুষ আছে তারা প্রাণ দিয়ে দিবে এইসব শুধু সামান্য এই আবেগের জন্য। এটাই পৃথিবীর নিয়ম, এগুলো ঠেকানো যায় না। এবং এইটাই নির্দেশ করে যে বাংলাদেশ থেকে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন শেখ মুজিবুর রহমান থাকবে। এবার আসেন সেই আওয়ামী লীগ বিরোধী শিবিরের একটা বয়ান। আমার দেশ পত্রিকা, আপনাদের সবসময় বলি, আমার ভালো লাগে যে তারা স্পষ্ট কথা বলে, কিন্তু তাদের এইসব নিউজের মধ্যে দিয়ে না কিছু খবর চলে আসে। আমি যা দেখতে পাচ্ছি, ডক্টর ইউনূস সরকার এবং তারেক রহমান সরকারে আওয়ামী লীগের খবরাখবর পাওয়ার জন্য আমার দেশ পত্রিকা সবচেয়ে অথেন্টিক জায়গা। তারা আওয়ামী লীগ বিরোধী, বাট আওয়ামী লীগের খবর আপনি এখানে কোনো না কোনো ভাবে খুঁজে পেয়ে যাবেন। স্বাধীনতা দিবস ঘিরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এটা না লিখলে আবার তাদের পাঠকরা পড়বে না, এটা তাদের শুরু করতে হয়। আপনারা আমার দেশকে দোষ দিয়েন না, পাঠক বাঁচায় রাখতে হবে। তো দলের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দলটির নেতাকর্মীরা শেখ হাসিনা ঐক্য পরিষদ নামে একটি প্ল্যাটফর্মের ব্যানারে বৃহস্পতিবার 25 মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের ডাক দিয়েছে। এছাড়া সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর ঘোষণা দিয়েছে তারা। ঘোষিত এসব কর্মসূচির পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে নতুন উত্তেজনা। এই জায়গাটাও মনে লিখতে হয় বলে লিখেছে। রাজনৈতিক অঙ্গনে কি উত্তেজনা হবে? পুলিশ আছে, বিএনপি সহ বিএনপি যদি মনে করে হ্যাঁ তো হ্যাঁ, বিএনপি যদি মনে করে না তো না। পুরো বিষয়টি ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এখানে আবার ওই অতি উৎসাহী পুলিশ ভাইদেরও কিছু কিছু নিশ্চয়ই দেখা যাবে। আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী 26 মার্চ মহান স্বাধীনতা দিবসের সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করার পরিকল্পনা করেছে শেখ হাসিনা ঐক্য পরিষদ। একই দিনে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর আড়ালে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব জানান দেওয়ার একটি নীল নকশা তৈরি করা হয়েছে। এর নেতৃত্বে রয়েছেন আহ্বায়ক শাহরিয়ার সুমন। কিসের আহ্বায়ক? কোথাকার আহ্বায়ক? মানে লিখেছে মন গড়া, টেবিলে বসে লিখতে হয় তো। তার সঙ্গে এই তৎপরতায় যুক্ত রয়েছেন হানিফ খান, সাইফুল আলম বাবুল ও ফরিদা ইলিয়াস। আচ্ছা, 2-3 জন, জানি না এগুলো তাদেরকে আবার কোনো কারণে ফাঁসিয়ে দেওয়ার কারণে কিনা। সূত্র জানায়, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে ইন্ধন যোগাতে প্রায় 20 থেকে 25 জন সাংবাদিক ও তথাকথিত বুদ্ধিজীবীর একটি তালিকা গোয়েন্দাদের হাতে এসছে।
অভিযোগ রয়েছে এই সাংবাদিকরা পর্দার আড়ালে থেকে সংগঠনটি পুনর্গঠন ও জনমত তৈরিতে কাজ করছেন। এর আগে ঈদের ছুটির সুযোগ নিয়ে রাজধানীর শাহবাগ এলাকায় ঝটিকা মিছিল করে নিষিদ্ধ করেছেন ছাত্রলীগের কয়েকজন নেতা। বলতে লজ্জা পাচ্ছে যে মিছিলটা রাজু ভাস্কর্য হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ কেন্দ্রে, ওটা আবার টাইনা শাহবাগ এলাকায় নিয়ে আসছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কেউ মিছিল করে। আইন শৃঙ্খলা রক্ষাকারী সূত্র জানায় বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে ইতিমধ্যে নিবিড় নজরদারিতে রাখা হয়েছে। মানে বুঝেন, পুলিশরে আরো অনধিকাল আওয়ামী লীগ খুঁজতে লাগানো হবে, সোর্স বাটপার ধরা দূরের থাক, জনগণের কাছাকাছি দূরে রাখা। মানে এই এই যে এদের এই বুদ্ধিজীবীরা এরা হচ্ছে এই চক্করটা পাকাচ্ছে যে ইউনূস আমলে যা হয়েছে, দেশের সামাজিক শৃঙ্খলা যেদিকে ইচ্ছে এদিকে যাক, চোর বাটপারের দেশ ভেরা যাক, পুলিশে খালি লাগাবো আওয়ামী লীগ খুঁজতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচি নিয়ে রীতিমতো পরিসর প্রচার চালানো হচ্ছে। আচ্ছা, মাঠ পর্যায়ে অফিস খোলার গোপন মহড়া, বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে পরিত্যক্ত বা সিলগালা হওয়া দলীয় কার্যালয় পুনরায় খোলার একটি নীরব চেষ্টা চলছে। এ পর্যায়ে দেশব্যাপী অন্তত 45টি স্থানে আওয়ামী লীগ কর্মীরা কার্যালয় খুলে নিজেদের উপস্থিতি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। আচ্ছা, এখন পর্যন্ত 45তে খোলা আছে। এর আগে রমজান মাসের প্রথম দিকে রাজধানীর ধানমন্ডি 3 এলাকায় মিছিল করে। আবেগ ও মিডিয়া টাইলের কৌশল, নানান কিছু এখানে গল্প ফাঁদা হয়েছে, দীর্ঘ গল্প। দেশ জুড়ে নিরাপত্তা জোরদার, আওয়ামী লীগ এতই এসছে যে দেশ জুড়ে একেবারে নিরাপত্তা জোরদার করতে হচ্ছে। সবকিছুর পরে বলবো কি, এই যে এত রণসজ্জা দিয়ে চাইলেই কি আওয়ামী লীগকে বন্ধ করে রাখা যাবে? যখন এই দেশে ডক্টর মোহাম্মদ ইউনূস নামের আদম ব্যাপারী ক্ষমতায় আসলো, আমাদের বাংলাদেশের বহু লোক দেখলাম চিৎকার চেঁচামেচি করলো, ওরে বাপরে বাপ, পৃথিবীর সবচেয়ে সেরা শিক্ষিত ব্যক্তি এখন আমরা পাওয়ারে পাইছি, দেখছো। তারপরে দেখলাম এই আন্ডার মেট্রিক নাকি মেট্রিক পাস সরোয়ার ফারুক এটা যখন আনলো, তখন আর মুখে কথা নাই। আমরা যখন বললাম ওর সার্টিফিকেট দেখাও, আর দেখাইতে পারে না। ওই যে ভার্সিটির মাল এখন এই যে ভার্সিটির মাল, ওই যে কি মুফতি আমির হারামজাদা নিজেকে দাবি করছে সে বিরাট বড় শিক্ষিত, তাহলে তারা তো সেই আন্ডার মেট্রিক বা মেট্রিক পাস উপদেষ্টাও তারা রাখছিল, নিয়োগ দিয়েছিল আমরা শুনেছি। তো সেই কি দরকার কি তো যে ফেসবুকে লিখলো আমি উপদেষ্টা হইতে চাই, হয়ে গেল, জানি না আমরাও হইতে পারবো। আমিও মোটামুটি সরকার পরিবর্তন যেদিন হবে পরের দিনই বলবো আমিও স্বপ্নে দেখেছি উপদেষ্টা হয়ে গেছি, দেখা যাক কি হয়, যা থাকে কপালে, আল্লাহ কপালে কি রাখছে। আমিও বলবো যে জামালপুরে গিয়ে খাজা বাবা জামালের মাজারে গিয়েছিলাম, আমি স্বপ্ন দেখেছি আমি উপদেষ্টা হয়ে গেছি, তারপরে দেখি কি হয়, যাই সেটা অন্য বিষয়। তো ওই রকম ফেসবুকে পোস্ট দেওয়া সারা জীবন আওয়ামী লীগের দালালি করেছে, একর বউ সদালে বউ জামাই মিলে আওয়ামী লীগের পা চাটতে আওয়ামী লীগের নেতার পা চাট, দুষ্ট লোকের তো অন্য কিছু বলে অন্য কিছু চাটছে, যাই সেটা অন্য বিষয়। আওয়ামী লীগের পা চাটতে আওয়ামী লীগ না, আওয়ামী লীগের নেতাদের পা চাটতে ক্ষমতায় গেছে, সুযোগ সুবিধা নিয়েছে, সবকিছু নিয়েছে, আর এখন সে আওয়ামী লীগের বিরুদ্ধে লেগেছে। 2008-এর নির্বাচন স্বচ্ছ নির্বাচনের একটা, যে যতই চাপা মারুক বাংলাদেশে, যে যত চাপা মারুক, আপনি আওয়ামী লীগের শত সমালোচনা করেন, তাদের শত ভুল থাকতে পারে নির্বাচনে। 2008 সালের নির্বাচন অন্যান্য যে কোনো নির্বাচনের চাইতে শতভাগ স্বচ্ছ ছিল, আর এই নির্বাচনের সাথে তো তুলনায় চলে না। লম্বা লম্বা কথা বলে সে গিদর ফারুকি, এই গিদর ফারুকি অ্যারেস্ট হবে যদি পালায় না যায়, পালায় তো যাবে কনফার্ম থাকেন, সে তো পালাবেই। যদি কোনো কারণে ধরা পড়ে, জাস্ট খবরের শিরোনামটা পাল্টে যাবে যে গিদর ফারুকি তিশার ভাতার গ্রেপ্তার, 2024-এর ষড়যন্ত্রকারী, ডিপ স্টেটে টাকা খেয়েছিল, এরকম শিরোনাম হবে। আমার কাছে হিসাব মিলে গেল। আমি কিন্তু অঙ্কে খুবই খারাপ ছিলাম, সত্যি কথা। আমি অঙ্ক মুখস্থ করে পরীক্ষা দিতাম, এত দুর্বল ছিলাম, ঠিক আছে, অঙ্ক মুখস্থ করতে তো বুঝতাম না। আমার কাছে এই অঙ্কটা সহজ, আর আপনারা এত মেধাবী মানুষ হয়ে বুঝতে পারতেছেন না কেন বুঝলাম না। আপনার তারপরে আমাদের এই তালিবর্ষ ও তারপরে হয়কারে হেড হয়কারটা সেই মেধাবীদের আপনারা চাচা, তারপরেও যদি আপনারা না বুঝেন তাহলে আমার মতো একটা দুর্বল লোককে দিয়ে বলাইতেছেন। শুনুন, সহজ হিসাব, কারণ দেশটা এখন পূর্ব পাকিস্তান হয়ে গেছে, এটা বাংলাদেশ নাই, পূর্ব বাংলাদেশ, পূর্ববঙ্গও নাই, পূর্ব পাকিস্তান হয়ে গেছে। পূর্ব পাকিস্তানে পাকিস্তান দিবস পালন হবে না, কি আপনি মুক্তিযুদ্ধ দিবস পালন করবেন, বিজয় দিবস পালন করবেন 16 ডিসেম্বরের, 26শে মার্চের স্বাধীনতা দিবস পালন করবেন? তো এরকম একটা পূর্ব পাকিস্তানে তো আপনি পাকিস্তান দিবস পালন করবেন, সেখানে পাকিস্তানের জাতীয় সঙ্গীত গাইবে। পৃথিবীতে পাকিস্তান জাতীয় সঙ্গীত নিয়ে একটা তথ্য দেই, সেটা যখন আমি জানলাম আমি হাসতে আমার দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় জাতীয় সঙ্গীত গাইবে, এতে পাকিস্তানিদেরও সমস্যা, বাংলাদেশের বাঙ্গুদেরও সমস্যা। কিন্তু পাকিস্তানের জাতীয় সঙ্গীত লেখা হয়েছে ফার্সি ভাষায়। পৃথিবীতে এরকম কোনোদিন হয়েছে কিনা আমরা জানি নাই।
পৃথিবীর এমন কোন দেশ আছে যেই দেশে যে ভাষা না, সেই দেশের ভাষায় জাতীয় সঙ্গীত গাইতে হয়? পৃথিবীতে একটা মাত্র দেশ, সেটা হলো পাকিস্তান, যেখানে তাদের জাতীয় সঙ্গীত যেই ভাষায় গাওয়া হয়, সেই ভাষায় সেখানে কেউ কথা বলে না। তাহলে ওই ভাষা বুঝে কেমনে? এই হলো পাকিস্তান। নইলে কি আর বলে যে আমেরিকা যদি তাদের হামলা করে, তারা দিল্লিতে হামলা করবে, মুম্বাইয়ে হামলা করবে। কইরে দেখুক না, সেটা ফাটায় ফেলবে, সেটা ভেঙে ফেলবে। ভাই আবার মাইন্ড করেন না, আমাদের জামালপুর অঞ্চলে সেটা মানে প্যাট। এটা আবার ভিন্ন লোক ভিন্নভাবে নিয়েন না। আমি কিন্তু ওই যে আমার আরেক ভাবির পোলা যেটা বেহেশতে চলে গেছে হুরের কাছে, ওইটা আমি বলি নাই। ও যেটা বলে তালিবর্ষ অন্তস্তকেরা, ওইটা ভাই আমাদের দেশে, আমাদের জামালপুর সেটা মানে প্যাট। আমি বলছি মানে প্যাট ভেঙে ফেলবে। এটাই বলছি যে সেটা মানে প্যাট। ভারত হচ্ছে পাকিস্তানিদের বুদ্ধি তো এরকম। তো ওই পাকিস্তানি যাদের বুদ্ধি হলো, বুদ্ধি কোথায় থাকে আমরা কেউ জানি না। সেই বুদ্ধিয়ালদের, সেই গবেটদের, সেই নির্বোধ মূর্খদের চেলা চামুন্ডদের বুদ্ধি আর কত হবে? মানে তার থাকে বাংলাদেশে, ভাত খায় বাংলাদেশে, জন্মিছে বাংলাদেশে, গীত গায় পাকিস্তানের। অর্থাৎ ভাত খায় ভাতারের, গীত গায় নাঙ্গের, আমাদের জামালপুরের ভাষা এটা বলে। আমি চান্স হলে একটু জামালপুরকে তুলে ধরি, কারণ ভাই আমাদের জামালপুর একেবারে পিছিয়ে পড়া জায়গা। অন্তত নামটাকে তুলে ধরার চেষ্টা করি। তাই ভাই একটু মাইন্ড করবেন না কেউ আপনারা। আমরা চাই যে জামালপুর নামটা মানুষ বেশি বেশি জানুক। আমাদের তো কিছু নাই, আমাদের জুট মিল গুলো বন্ধ করে দেওয়া হয়েছে, সার কারখানাটাও বন্ধ হয়। আমাদের এখন কিছুই নাই, আমাদের নামটাকে একটু যাতে তুলে ধরতে পারি, সেই জন্য আর কি মাঝে মাঝে জামালপুর শব্দটা আনি। যাই হোক, জামালপুর আরেকটা কথা আছে যে 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 ভাত খায় ভাতারের, গীত গায় নাঙ্গের। তো এরা এরা শুধু নাঙ্গের গীত গায় না, নাঙ্গের মায়ের ভাতারের গীত গায়। কিভাবে? এরা ফার্সি ভাষায় পাকিস্তানিদের জাতীয় সঙ্গীত সেটা বাংলাদেশে গায়। শুধু তাই না, তারা বাইতুল মুকাররমের সামনে ঈদের দিন পাকিস্তানের প্রতি এত পাকিস্তান প্রেম তাদের, এত ভালোবাসা পেয়ারে হইতেই পারে। কারণ ৭১ সালে তো শত না, হাজার। আজকে দেখলাম একজন চিঙ্কুমাম, সে আমার পছন্দের আরিফ রহমান, কিন্তু এখন সে সরাসরি আওয়ামী লীগের বিরোধিতা করে। সে একটা চার্ট দিয়েছে আজকে 18টা নাকি 19টা জেলার, দেখলাম যে হাজার হাজার মানুষকে ধর্ষণ করেছে। সম্ভবত ওই পাকিস্তানিরা যে ধর্ষণ করেছে সেগুলোর পয়দা এরা। তাই এরা পেয়ারা পাকিস্তানের গান শুনলে ভালো লাগে, পেয়ারা পাকিস্তানের পতাকা জড়ায় ধরতে ভালো লাগে। ভাগ্যিস এরা অরিজিনাল পাঞ্জাবি ভাষায় বলে না পাকিস্তান পায়েন্দাবাদ। আমি আগে জানতাম না পাকিস্তান পায়েন্দাবাদ আসলে এটা সত্য, এটা বলে পাকিস্তান পায়েন্দাবাদ বলে পাঞ্জাবিরা। পাকিস্তান পায়েন্দাবাদ মানে যা, পাকিস্তান জিন্দাবাদ, তাই একই অর্থ। আমি এটা প্রথমে ঠাট্টা মনে করতে বইরে আমি বলতাম, কিন্তু পরে একদিন আমাকে পাঞ্জাবি লোক বলছে পাকিস্তান পায়েন্দাবাদ, তুমি তো ঠাট্টা করে, এটা তো সত্যি বলে। আমি কোথায়? পাকিস্তানের যারা পাঞ্জাবি, তারা পাঞ্জাবিতে পাকিস্তান পায়েন্দাবাদ পাঞ্জাবি ভাষায়। তো যাই হোক, এই পাকিস্তান পায়েন্দাবাদীরা যাদের মায়েদের ধর্ষণ করেছিল ৭১-এ, তারা এরকম পাকিস্তানের পতাকা গায়ে জড়ায় ধরে বসে থাকে। এরা আর সহ্য করতে পারে নাই। পাকিস্তান দিবস ছিল কালকে, তাদের দেরি সহ্য হয় নাই। তারা ঈদের দিনই পাকিস্তানের পতাকা গলায় জড়িয়ে ধরে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়েছিল। কোন হিন্দু ব্যক্তি যদি ভারতের পতাকা কালী মন্দিরের সামনে, রমনা কালী মন্দিরের সামনে পতাকা নিয়ে দাঁড়াইতো, তাহলে তার কি পরিণতি হইতো? তার নামে রাষ্ট্রদ্রোহ মামলা হতো। রাষ্ট্রদ্রোহ মামলা হওয়ার আগেই যেটা ঘটতো, তারা মব সন্ত্রাস করে তাকে মেরে ফেলতো। কিন্তু বাংলাদেশে ওই বাইতুল মুকাররমের সামনে যখন পাকিস্তানি পতাকা নিয়ে দাঁড়ায়, তার বিরুদ্ধে কেউ টু শব্দ, আপনি যেটা বলেছেন সেটা পাশাপাশি ছিল, তার আগে পিছিয়ে ধরে নেয়, পাশে ছিল। তারপরেও তারা ওইটা ছবি কাট করে বলছে যে ওই ইসকনের যে পতাকা সেটা নাকি আমাদের জাতীয় পতাকার উপরে ছিল। কিন্তু এখন যে পাকিস্তানের পতাকা গায়ে জড়ায় ধরে নিয়ে আছে, এটা নাকি হয়তো এই কারণে বলে না, কারণ হচ্ছে যে তারা তো পাকিস্তানের জন্ম, তারা তো পাকিস্তানের পতাকা নিয়েই থাকবে, এটা তো কিছু করার নাই। এই জন্য হয়তো তাদের কিছু বলে নাই। কিন্তু এটা যদি ভারত আমাদের মিত্র শক্তি, তাদের ১৯,০০০ সৈন্য আমাদের দেশে শাহাদত বরণ করেছে আমাদের মুক্তিযুদ্ধে, যেখানে আমাদের ৩০ লক্ষ মানুষ মারা গেছে, শহীদ হয়েছে, এবং অগণিত নারী ধর্ষিত হয়েছে। সেই ভারতের মিত্র শক্তির পতাকা নিয়ে যদি দাঁড়াইতাম, তাহলে কি বলতো? আরে মুসলমান দাঁড়ালেও তো তারা মেরে ফেলতো। আমি শেখ ফরিদ যদি দাঁড়াইতাম বাংলাদেশে ভারতের পতাকা নিয়ে, এই যে ২৬ তারিখ আসতেছে, ধরেন আমি ভারতের পতাকা নিয়ে দাঁড়ালাম যে মিত্র শক্তিদের সম্মানার্থে বাংলাদেশের পতাকার পাশাপাশি ভারতের পতাকা রাখবো, আমার তো মেরে ফেলতো, রাষ্ট্রদ্রোহ মামলা দিত। কিন্তু পেয়ারা পাকিস্তানের পতাকা নিয়ে মসজিদের সামনে দাঁড়াইছে, কারো কোনো মাথা ব্যথা নেই। কারণ কারণ আসলেই দিল মে পাকিস্তান। আজকে আমি ১ বছর, সরি, ২৩ সালের একটা পোস্ট আমি রিপোস্ট করেছি আজকে, যে সেইখানে একজন বয়স্ক মানুষ, তার সাথে আমার প্রায় ১ ঘন্টার মতো কথা হয়েছে। সেখান থেকে কিছু শব্দ আমি দিয়ে সেই ২৩ সালে আমি এটা পোস্ট দিয়েছিলাম। সেখানে এক জায়গায় উনি বলেছিলেন ৬৯ও বাঙালিরা স্বাধীনতা চায় নাই, এমনকি কেউ কেউ ৭০ও চায় নাই। তো এই স্বাধীনতা না চাওয়া জাতিকে স্বাধীনতা দেওয়াটা আসলে বিপজ্জনক হয়ে দাঁড়াইছে। সেই জন্য আজকে এই দশা। আজকে ভারতের নাম নিতে তাদের খুব কষ্ট হয়, কিন্তু পেয়ারা পাকিস্তান,
তাদের মনে কত দুঃখ পাকিস্তান ভেঙে ফেলেছে, সেই প্রতিশোধ নেওয়ার জন্য তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙে, বঙ্গবন্ধুর ভাস্কর্যকে পেশাব করে 32 নম্বর 32 বার ভাঙে। শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে আর সরকারকে উচ্ছেদ করা হয়েছে। কি কারণ? একটাই কারণ, সেটা হলো পাকিস্তান তার বাবা ভেঙেছিলেন, এটাই তাদের কষ্ট। তো এই পাকিস্তান ভাঙার বেদনায় তারাই চিৎকার চেঁচামেচি করবেই। আপনি যেটা বললেন, এরা এটা করবে, এটা এদের কাছে পাকিস্তান দিবসই আসল। এদের কাছে তো 16ই ডিসেম্বর কিছু না, 26শে মার্চ কিছু না, কারণ তখন তাদের বেদনা বুকের ভিতরে চিনচিন করে ব্যথা করে। 16ই ডিসেম্বর আসলে এদের বুকে ব্যথা করে, 26শে মার্চ আসলে চিনচিন করে বুকে ব্যথা করে। তাই সেই বেদনাকে নিরসন করার জন্য ওই যে গতকাল তারা ওই পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন করছে। তবে এদের আমরা চিহ্নিত রাখলাম, আমাদের সময় একদিন আসবে, সেই দিন এদের জাহাজে করে পাকিস্তান পাঠাবো। বাংলাদেশে তাদের আমরা থাকতে দেব না, এটা নিশ্চিত থাকেন। ইউটিউব কি প্রতিষ্ঠিত গণমাধ্যমের চেয়েও অনেক বেশি শক্তিশালী? আমাদের তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন আজকে একটি সংবাদ সম্মেলনে